বুঝতেছি না। আচ্ছা আপনারা বলেন, আমি কি শুরু থেকে আবার বলবো নাকি প্রয়োজন নাই? হ্যালো, বুঝতে পারলাম না, আরেকবার বলেন একটু, অন্য একজন বলেন। না স্যার, প্রয়োজন প্রথম থেকে প্রয়োজন নাই? আছে? না স্যার। ওকে, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে নাকি ভেঙে ভেঙে আসতেছে? স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, মাঝখানে ভেঙে গেলে ইয়া করেন না, হটস্পট দিয়ে চালাচ্ছি, আমার নেট টেট সব নাই। আচ্ছা এনিওয়েজ, যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরিতে। তো ডাবল ফিল্ড রিভলভিং থিওরিতে যেটা দেখলাম আমরা, যে আমার সাই যদি ম্যাগনেটিক ফিল্ড হয় সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাই এম কস অফ টুয়াইস পাই এফ টি। ওকে, ভেরি গুড। এখন তাইলে আমার অয়লার্স এক্সপ্রেশন সেটা যেটা বলে সেটা হচ্ছে কোসাইন অফ থেটাকে আমি লিখতে পারি ইন টার্মস অফ হাফ ই রেজ টু দ্য পাওয়ার অফ জে থেটা। জে হচ্ছে আমার ইমাজিনারি আই, এটা আমরা ইলেকট্রিক্যালি জে দিয়ে রিপ্রেজেন্ট করি, জে মাইনাস জে থেটা। ইজ ইট ক্লিয়ার এই পর্যন্ত? সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে পাই এম ওভার টু, এই টু হচ্ছে এই হাফ, কস থেটাকে আমি এভাবে যদি লিখি তাহলে আমার এই পুরাটাই হচ্ছে আমার কি, এই পুরা জিনিসটা হয়ে যাবে হচ্ছে আমার থেটা। সো এটারে যদি লিখি তাহলে সেটাকে লেখা যাবে হচ্ছে ই রেজ টু দ্য পাওয়ার অফ জে টুয়াইস পাই এফ টি প্লাস e raised to the power of minus j twice by ft. So আরেক লাইন যদি করি, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে phi m over 2 e to the power j twice by ft plus phi m over 2 e to the power minus j twice by ft. এই জিনিসটাকেই আমরা যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন দিয়ে দেখাই, মানে আমার কোনো ভেক্টর যদি a e to the power যে সে থেটা এই আকারে থাকে, তাহলে সেটাকে আমি পোলার রিপ্রেজেন্টেশনে দেখাতে পারি হচ্ছে এ অ্যাঙ্গেল অফ থেটা হিসেবে। সো এই জিনিসটাকে আমরা যদি পোলার ফর্মে লিখি তাহলে কি হবে, পাই বাই টু অ্যাঙ্গেল অফ কত, টুয়াইস পাই এফ টি অ্যাঙ্গেল অফ মাইনাস। এখন দেখেন দুইটা ভেক্টর, আমরা দুইটা ভেক্টর কোয়ান্টিটি পাইলাম, দিস ইজ ওয়ান এন্ড দিস ইজ অ্যানাদার। দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? ম্যাগনিটিউডে কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে, দুইটার ফেজ অ্যাঙ্গেলের মধ্যে কোনো পার্থক্য নাই, খালি পার্থক্য হচ্ছে আমার এই নেগেটিভ সাইনটা। এই নেগেটিভ সাইনটা মূলত আমার ডিনোট করে আমার ডিরেকশন অফ রোটেশন, বা একটা ভেক্টর কোয়ান্টিটি এটার রিপ্রেজেন্টেশন যদি এরকম হয়,
যে এটাকে আমি দিলাম 1, এটাকে দিলাম হচ্ছে 2, তাহলে আমার 1 অ্যাক্সিস ড্র করে নিই। তো 1 কে আমি এখন রিপ্রেজেন্ট করতেছি। সো 1 যদি আমার ফর ইনস্ট্যান্স এরকম কিছু হয়, এটার ম্যাগনিটিউড হচ্ছে আমার 5m/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার twice pi ft, তাহলে আমার 5m/2 হবে হচ্ছে এরকম। নাম্বার 2 হবে হচ্ছে এটার ম্যাগনিটিউড এরকম, অ্যাঙ্গেল হচ্ছে twice pi ft। দেখার বিষয় হচ্ছে এই ভেক্টরটা আপনার এই দিকে রোটেটিং আর এই ভেক্টরটা হচ্ছে এই ডিরেকশনে রোটেটিং। সো এটার থেকে যেটা প্রমাণিত হইলো যে আমি দুইটা রোটেটিং ভেক্টর পাচ্ছি। So these two are our rotating vectors. Okay. এখন আমরা দেখি এই দুটো ভেক্টর কিভাবে কাজ করে। সো কিছু সিনারিও দেখি। প্রথম একটা সিনারিও, নাম্বার 1, সে প্রথম পজিশনে আমার ভেক্টরগুলি এরকম একটা অবস্থায় আছে। This is 5m/2, this is also 5m/2. এখন মোশন অফ ডিরেকশন একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এই ডিরেকশনে। সো তাদের রেজাল্টেন্টটা কি হবে? দুইটাই এখন একই ডিরেকশনে আছে ইনিশিয়াল পজিশনে। সো তাদের রেজাল্টেন্ট ডিরেকশনটা হবে হচ্ছে এই ডিরেকশন বরাবর, এটার ভ্যালু হবে কি 5m, তাই না? 5m কেন হবে সেটা একটু দেখি। আচ্ছা, সেটা কেন হবে? ইট ইজ কোয়াইট সিম্পল। এটাও আপনার 5m/2, এটাও আপনার 5m/2, দুইটার ম্যাগনিটিউড অ্যাড করলে আমার কি হচ্ছে? ম্যাগনিটিউড এই ডিরেকশনে 5m হচ্ছে, দুইটাই যেহেতু একই ডিরেকশনে আছে। আচ্ছা, এখন সেকেন্ড ইনস্ট্যান্টে যাই। আফটার সাম টাইম যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার রেফারেন্স সার্কেল। সো এটা যদি রেফারেন্স লাইন হয়, তাহলে আফটার সার্টেন টাইম আমি বলতেছি কি, আমার এই ভেক্টরটা এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল, এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল মুভ করলো, সেট অ্যাঙ্গেল ইজ থেটা। সো এটা যদি থেটা অ্যাঙ্গেল এদিকে মুভ করে, তাহলে সেটা দেখতে হবে হচ্ছে এরকম, এটা দেখতে হবে হচ্ছে এরকম। এই অ্যাক্সিসের এগেইনস্টে। সো এটা হচ্ছে আমার কি, মাইনাস থেটা, এটা হচ্ছে আমার প্লাস থেটা। এটাকে আমি বলতেছি ভেক্টর এ, দিস ইজ ভেক্টর বি। তাইলে এটা রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট তো এই বরাবরই হবে, প্যারালোগ্রাম সূত্র যদি করি। এই বরাবর যদি হয় তাহলে এটা রেজাল্টেন্টটা হবে হচ্ছে আপনার, এটা রেজাল্টেন্টটা হবে, এটা রেজাল্টেন্ট একটা নাম দিয়েছে সি। সি উইল বি ইকুয়াল টু 2 into 5m/2 cos of twice theta over 2 is equal to 5m cos theta. দেখেন এখানে আপনার 5m ছিল, এখানে হয়ে গেল 5m cos theta। আমার সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে বা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি ছিল? এটার ম্যাগনিটিউড অলওয়েজ কনস্ট্যান্ট ছিল 1.5 5m। এখানে কিন্তু এটা ভ্যারি করতেছে।
দিস ইজ দ্য সেকেন্ড পজিশন। এখন থার্ড পজিশন যদি দেখি, this is the reference circle, this is the reference axis. এখানে সে হচ্ছে এই পজিশন গুলিতে ছিল। এখন এমন চিন্তা করতেছি যে এই অ্যাক্সিস বরাবর দুইটা চলে আসলো, তো তাই যদি আসে তারা দেখতে হবে হচ্ছে এরকম সামথিং লাইক দিস। এই অ্যাক্সিস বরাবর আমার একটা ভেক্টর থাকবে এন্ড ফাইন এই অ্যাক্সিস বরাবর আমার আরেকটা ভেক্টর থাকবে। এটা হচ্ছে আমার ভেক্টর এ, ভেক্টর বি, এই ডিরেকশনে রোটেটিং, এই ডিরেকশনে রোটেটিং। এটা রেজাল্টেন্ট তখন কত হবে? দুইটাই একই ম্যাগনিটিউড, phi m over 2, pi m over 2, but are oppositely directed. So এটা resultant will be equal to 0, দুটো oppositely rotating। এরপরে গিয়ে কি হবে? এরপরে 4 নম্বরে সে আবার এরকম একটা পজিশনে আসবে, এটা ঘুরে গিয়ে এখন এই পজিশনে আসলো, এটাও এই পাশে রোটেট করে এই পজিশনে আসলো। তো তাদের ম্যাগনিটিউডটাও এরকম হবে, আবার phi m হবে, দ্যাট ইজ নেগেটিভ phi m, এটা যদি আমার পজিটিভ phi m হয়। এবং ফাইনালি যেটা হবে সেটা আবার এখানে ইনিশিয়াল পজিশনে ব্যাক করলো, এই পজিশনে। সো এটা হবে আমার বি, এটা হবে আমার এ, এই পজিশনে আমার রেজাল্টেন্ট হবে হচ্ছে 0। এরপরে রিপিট করে আবার এই পজিশনে আসবে। সো এইটার কারণে যেটা হচ্ছে দেখেন, সবসময় কিন্তু টর্ক মানে আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা একটা আরেকটাকে অপোজ করতেছে। সো এবং কিছু পয়েন্টে, ফর ইনস্ট্যান্স আমার এই পয়েন্টগুলিতে দেখেন আপনার ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? এই পয়েন্টগুলিতে যদি আমার ম্যাগনেটিক ফ্লাক্স যদি 0 হয়ে যায়, তাইলে আমার টর্ক কি হবে? টর্কও রেজাল্টেন্ট টর্কটাও 0 হয়ে যাবে। এবং এই ক্ষেত্রগুলিতে কি হবে? রেজাল্টেন্ট টর্ক থাকবে, বাট একটা আরেকটাকে অপোজ করবে। সো সামারি হচ্ছে we will not get a stable torque. বিষয়টা অনেকটা হচ্ছে এরকম, আমরা যদি রিভলভিং ডোরের কথা চিন্তা করি, না এটা মনে করেন একটা ডোর, এই দরজাটা আমি এই পাল্লাটা এই পাশে ঘুরাইতে পারি, এই পাশে ঘুরাইতে পারি, এটা হচ্ছে আমার হিঞ্জ বা ফালক্রাম যেটাই বলেন। সো এখন দেখেন, আমার যদি দরজাটাকে এই পাশে ঘুরাইতে হয় তাহলে আমার কি করতে হবে? এই ডিরেকশনে কেবলমাত্র একটা টর্ক দিতে হবে। এখন আপনি যদি এই ডিরেকশনে একটা টর্ক দেন, এই ডিরেকশনে একটা টর্ক দেন, তাহলে কি হচ্ছে? দরজাটা কি যে কোনো দিকে যাইতে পারবে? পারবে তো না। সে কি করবে? এটার এগেনস্টে ভাইব্রেট করতে থাকবে। বেসিক্যালি সেই ঘটনাটাই ঘটে, আমরা কোনো স্টেবল টর্ক পাই না, অপোজিং টর্ক পাচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। এখন আসেন মোটরটাকে কিভাবে সেলফ স্টার্টিং করা যায়। মোটরটাকে সেলফ স্টার্টিং করার জন্য টু মেক দ্য মোটর সেলফ স্টার্টিং, আমরা যেটা করে থাকি এইখানে আমার সিঙ্গেল ফেজটাকে ডাবল ফেজে কনভার্ট করি, এবং এটা করা হয়ে যায় সিঙ্গেল ফেজটাকে বাই দ্য প্রসেস অফ স্প্লিটিং, বাই প্রসেস অফ স্প্লিটিং the single phase is converted to a double phase. So
ডাবল ফেজটা কিভাবে ক্রিয়েট করা হয় সেটা যদি একটু দেখি, ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা ড্র করতেছি মোটরের। এইটা আমার হচ্ছে মেইন ওয়াইন্ডিং। মেইন ওয়াইন্ডিং একটাই মাত্র ওয়াইন্ডিং থাকবে যেহেতু সিঙ্গেল ফেজ মোটর। এটার সাথে আমরা যেটা করি একটা অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্ট করে দিই। সেটার কারণে কি হয়, সিঙ্গেল ফেজের জায়গায় মোটরটা টু ফেজ হয়ে গেল। আর যখনই মোটর আমার টু ফেজ হয়ে যাবে তখন কি আমার ডাবল ফিল্ড রিভলভিং থিওরি আর কাজ করবে? করার কথা না, বিকজ ডাবল ফিল্ড রিভলভিং থিওরি ইজ পার্টিকুলার টু সিঙ্গেল ফেজ মোটর। তখন কিন্তু আমি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব। সো এখানে আমার কিছু রেজিস্ট্যান্সও দিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে আমার মোটরের রোটরটা। আর এটা কি আমার স্টেটর অ্যাসেম্বলি। এখানে আমি একটা সেন্ট্রিফিউগাল সুইচ ইউজ করতে পারি। So this is basically the construction of a, এখানে যদি আমি একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দেই, কনস্ট্রাকশন অফ এ স্প্লিট ফেজ মোটর, ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন। এখন এইখানে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটাকে যদি আমি আইএম বলি এবং এইখানে কারেন্টটাকে আইএস বলি, তাহলে যে জিনিসটা হয়, এই স্প্লিট ফেজ করার কারণে আমার পাওয়ার ফ্যাক্টর কিন্তু একটু ডিসরাপ্টেড হয় বা পাওয়ার ফ্যাক্টর ডিক্লাইন করে, পাওয়ার ফ্যাক্টরটা খারাপ হতে থাকে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরকে আমি 1 এর কাছাকাছি রাখবো। তো পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্য আমরা সবসময় কি ইউজ করে থাকি? ক্যাপাসিটর ইউজ করে থাকি। সো একই জিনিস এখানে যদি আপনি একটা সিরিজ ক্যাপাসিটর লাগাই দেন, সেন্ট্রিফিউগাল সুইচ তার মতো থাকবে, রেজিস্ট্যান্স তার মতো থাকবে, ইন্ডাকটেন্স তার মতো থাকবে, তাহলে এই জিনিসটাই হয়ে যাবে হচ্ছে আমার ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটর। আবার এই ক্যাপাসিটরটাকেই যদি আপনি পার্মানেন্টলি মেইন ফিল্ডের সাথে লাগিয়ে রাখেন, সেটা হয়ে যাবে হচ্ছে আমার ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাট ক্যাপাসিটর রান মোটরে এই সেন্ট্রিফিউগাল সুইচটা থাকবে না। কারণ ক্যাপাসিটরটা লাগানোর মূল উদ্দেশ্য কি সেটা যদি আমি দেখি একটা ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে। আচ্ছা, তার আগে একটু বলে নি এটা করার পরে আমি কিভাবে মানে আসলে আমার সেলফ স্টার্টিং হচ্ছে বিষয়টা। এটা আপনার একটা থিওরি পড়ে আসছেন যে the starting torque is proportional to the I main field and I auxiliary field times the cosine of the load angle. So এই সূত্র মোতাবেক IM এবং IS যদি আপনি প্রোভাইড করতে থাকেন তাহলে আমি একটা মোটরে স্টার্টিং টর্ক পাবো। আচ্ছা, ভেরি গুড। দেখেন, উইদাউট ক্যাপাসিটর যদি আমি ভেক্টর ডায়াগ্রামটা দেখি, আমার এটা যদি ভোল্টেজ হয়, দিস ভোল্টেজ ভি, মোটর আমার কি টাইপের লোড? কি টাইপের লোড? আছেন? হ্যালো? জি না স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, মোটর কি লোড? এটা বলতে পারতেছেন না মোটর কি টাইপের লোড? স্যার ইন্ডাকশন। হ্যাঁ, ইন্ডাকটিভ লোড। মোটর ইন্ডাকটিভ লোড। জি স্যার। সো এটাতে আপনার কি হবে? কারেন্টটা কি হবে? জি স্যার। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কি ভোল্টেজের সাথে কারেন্ট ল্যাগিং এ থাকে না? ল্যাগিং এ থাকে তো। সো ল্যাগিং এর কারণে আমার আইএস কারেন্টটা হবে হচ্ছে এরকম, আর আমার আইএম কারেন্টটা হবে হচ্ছে this is IM, this is IS.
এখন প্রশ্ন আসতেই পারে আই এস ভি এর কাছাকাছি কেন, আই এম দূরে কেন? উত্তরটা খুবই সিম্পল। দেখেন আমার আই এম এটা কিন্তু শুধুমাত্র এখানে ইন্ডাক্টর দেওয়া, এই ক্যাপাসিটরটা নাই। এখন আমি ক্যাপাসিটর স্টার্টের কথা বলতেছি, শুধুমাত্র এই ক্ষেত্রে ইন্ডাক্টর দেওয়া। সো এটা যদি পিওরলি ইন্ডাকটিভ হয় তাহলে কি ভি এর সাথে 90 ডিগ্রিতে থাকার কথা ল্যাগিং এ, বাট আমি সবসময় বলছি পিওর ইন্ডাক্টর আমার প্র্যাকটিক্যালি পসিবল না, এটার মধ্যে ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স থাকে, সেই জন্য এটা আপনার 90 ডিগ্রি থেকে একটু ডান দিকে চেপে থাকবে। বাট আই এস এ দেখেন, আই এস এ আমার ইন্ডাক্টরও আছে, রেজিস্টরও আছে। স্প্লিট ফেজের কথা বলতেছি, ইন্ডাক্টরও আছে, রেজিস্টরও আছে। সো ইন্ডাক্টর আর রেজিস্টর দুইটা যদি ইন্ট্রোডিউস করি, এটা তো আরো নন পিওরলি ইন্ডাকটিভ। সো সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আই এস ভি এর আরো কাছাকাছি হবে, আর আমার টোটাল আই সার্কিটের সেটা কি হবে, এইটার আর এটার ভেক্টর সামেশনটা, তাই তো? সো এইটার ভেক্টর সামেশনটা হবে হচ্ছে আমার আই, যেখানে আমি এই অ্যাঙ্গেলটাকে বলতেছি হচ্ছে আমি থিটা, আর এই দুইটার মাঝখানে আমি একটা অ্যাঙ্গেল, এটাকে বলতেছি হচ্ছে আলফা। এখন আসেন ক্যাপাসিটর দিলে আমার কি খেলাটা হয়। ভোল্টেজ ভোল্টেজের মতোই থাকবে, ভোল্টেজ ভোল্টেজের মতোই থাকলো। ভেরি গুড। আই এম, আই এম আমার কি ইন্ডাকটিভ, সো সেটাও ইন্ডাকটিভই থাকবে। আই এম আগের মতো থাকবে। কিন্তু খেয়াল করে দেখেন, এখন তো আমি এখানে একটা ক্যাপাসিটর ইন্ট্রোডিউস করে দিয়েছি। ক্যাপাসিটর ইন্ট্রোডিউস করার ফলে আমার কি হবে, এই ক্যাপাসিটরের মান যদি এমন ভাবে সেট করি সেটা যদি ইন্ডাক্টরের থেকে বেশি হয়, তাহলে আমার কি হবে, আইএস এটার থেকে লিডিং হয়ে যাবে, এরকম একটা পজিশনে চলে যাবে আইএস। কারণ কি, এই ক্যাপাসিটর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, রেজিস্ট্যান্স, এই তিনটা যোগফলই তো হচ্ছে আমার টোটাল ইম্পিডেন্স এই আর্মের। সেই টোটাল ইম্পিডেন্স যদি এটা হয়, সেখানে যদি ক্যাপাসিটরের ভ্যালু যদি হাইয়েস্ট হয়, তাহলে আমার রেজাল্টেন্ট যে ইম্পিডেন্সটা বের হবে সেটা তো আমার ক্যাপাসিটিভ ইন নেচার হবে। আর ক্যাপাসিটিভ ইন নেচার যদি হয়ে থাকে, তাহলে কি সেই আইএস কারেন্টটা আমার ভি কে লিড করবে, কারণ ক্যাপাসিটরের জন্য আমরা সবসময় জানি যে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ। তো আইএস আমার এরকম হলো, দিস ইজ আইএস। সো এখন আমার কারেন্ট দেখেন, কারেন্ট কি হবে, এই দুটো রেজাল্টেন্ট, এরকম হবে, দিস ইজ আই, এন্ড এই অ্যাঙ্গেলটা কি আমার থেটা। তো এইখানে থেটার ভ্যালু দেখেন বড়, এখানে থেটার ভ্যালু ছোট। থেটার ভ্যালু কমা মানে কি হচ্ছে, আমার কস থেটার ভ্যালু ইনক্রিজ করা। কস থেটার ভ্যালু ইনক্রিজ করা মানে আমার পাওয়ার ফ্যাক্টর 1 এর কাছাকাছি যাওয়া। সো এইভাবে ক্যাপাসিটরের মাধ্যমে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতেছে। দিস ইজ ফর দ্য ক্যাপাসিটর স্টার্ট মোটর। এখন সেন্ট্রিফিউগাল সুইচটার কাজ কি? সেন্ট্রিফিউগাল সুইচটার কাজ হচ্ছে এই মোটরটা যদি একবার আমি স্টার্ট করে দিতে পারি, মানে ইফ উই টেক the motor to 75 to 80% of the rated speed, তখন আপনার কি হবে, এই ক্যাপাসিটরটার আর বা এই স্প্লিট ফেজটার আর বেসিক্যালি প্রয়োজন হয় না। তখন সে
সেলফ রানিং হয়ে যায় মোটরটা, কাইন্ড অফ সিনক্রোনাস মোটরের মতো। আপনি একবার এটা স্টার্ট করাই দিতে পারলে এটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি রোটেট করতে থাকবে। তার জন্য আমার কি করতে হবে, মোটরের 75 থেকে 80% স্পিড পর্যন্ত পৌঁছানোর পরেই এই সুইচটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা বলি প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আমরা যে সিলিং ফ্যানটা ইউজ করি, কেউ কি সিলিং ফ্যান দেখছি আমরা? কেউ দেখিনি সিলিং ফ্যান? কারো বাসায় ফ্যান নেই? আচ্ছা স্যার। স্যার জি স্যার সিলিং ফ্যান। আচ্ছা, ফ্যান কখনো নষ্ট হইতে দেখছেন? মানে সুইচ অন করছেন, ফ্যানে কারেন্ট যাচ্ছে কিন্তু ভো একটা আওয়াজ, স্যার জি স্যার। ভো একটা আওয়াজ জি হচ্ছে স্যার। তখন, মানে ঘুরতেছেন আর কি ফ্যান স্যার, হ্যাঁ মানে ঘুরতেছে না, কারেন্ট খালি একটা আওয়াজ হচ্ছে। স্যার ক্যাপাসিটর নষ্ট হইলে স্যার, হ্যাঁ এই তো, জি স্যার ক্যাপাসিটর নষ্ট হইলে স্যার। হ্যাঁ এই তো। তখন মিস্ত্রি রাখলে মিস্ত্রি কি বলে, ফ্যানের ক্যাপাসিটর গেছে। কেন বলে জি স্যার। সেটা কি জানেন? না স্যার। এই ক্যাপাসিটরটা হচ্ছে আপনার সেই ফ্যানের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়া মানে জি আপনার এই সার্কিট ওপেন হয়ে যাওয়া, তখন কি আবার সিঙ্গেল ফেজ সার্কিট হয়ে গেল না? সিঙ্গেল ফেজ সার্কিট তখন যদি হয়ে যায়, তখন কি আবার ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, দুইটা অপোজিট টর্ক এক জায়গায় সে ভাইব্রেট করতে থাকে ফ্যানটা। এই কারণেই যখন ফ্যান আপনার কারেন্ট যায়, ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, তখন সে এক জায়গায় ভাইব্রেট করতে থাকে, সেই জন্য আমরা একটা ভো 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 এরকম একটা আওয়াজ পাই। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, লাস্ট একটা জিনিস, ক্যাপাসিটর রান মোটরের ক্ষেত্রে আমার এরকম কি হয়, এখানে আমার ক্যাপাসিটরটা পার্মানেন্টলি কানেক্টেড টু দা কিসের সাথে, মেইন ফিল্ডের সাথে। আবার ক্যাপাসিটর রান মোটরে কিন্তু এটা ভুল করা যাবে না, ক্যাপাসিটর রান মোটরে কিন্তু আপনার এখানেও একটা ক্যাপাসিটর আছে, আবার এখানেও ক্যাপাসিটর আছে। সো এই ক্যাপাসিটরটা দিয়ে আমি কি ইমপ্রুভ করতেছিলাম, আইএসটাকে। আর এই ক্যাপাসিটরটা দিয়ে আমি কি ইমপ্রুভ করব, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে আইএম, সো আইএম কে আমি এখন ইমপ্রুভ করব। সো ফর ক্যাপাসিটর রান মোটর যেটা হবে সেটা হচ্ছে এটা ফেজর ডায়াগ্রামটাই দেখি ডাইরেক্ট। দিস ইজ ভোল্টেজ ভি, আমার আইএম আগে ছিল এরকম একটা পজিশনে, এখন যেহেতু এটাকে আমি আইএম প্রাইম দিলাম, ক্যাপাসিটর ইন্ট্রোডিউস করছি আমার মেইন ফিল্ডের সাথে এই জায়গায়, তাহলে কি হচ্ছে, ক্যাপাসিটর ইন্ট্রোডিউস করার মানে এখানে আমার কারেন্টের ইয়েটা ইমপ্রুভ হবে, কারেন্টটা আরো ভোল্টেজের দিকে চলে যাবে। তো কারেন্টটা যদি ভোল্টেজের দিকে চলে যায়, নতুন আইএম হবে দেখতে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার রোল 21 স্যার, আমার নেট ছিল না বাসায় স্যার। হ্যাঁ, তো এতক্ষণ আপনি কি হঠাৎ করে এটা কেন, নেট ছিল স্যার না? মাত্র নেট ছিল না স্যার। রোল 21? হ্যাঁ হ্যাঁ, আপনার নেট ছিল না, এখন আপনি কি চান আমার কাছ থেকে? স্যার এটাই ওটা জানানোর জন্য? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ জানলাম, জেনে ভালো লাগলো। সমস্যা নেই, আপনি এখন জয়েন করলেই হবে, রেকর্ডিং তো দিয়েই দিব। শুরুর দিকে আমারও নেট চলে গেছিল, ওই জায়গাটুকু রেকর্ডিং হয় না, ওটা আপনার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটু বুঝে নিয়েন যা বলছি। বাট বেসিক যেটুকু জানা দরকার সেটুকু মনে হয় চলে আসছে আমার এই পাশে। ওকে, জি স্যার। এখন আপনার যেটা হচ্ছে, এই ক্যাপাসিটরটা আমি এমন ভাবে সেট করব সাচ দ্যাট এই তিনটা রেজাল্টেন্ট আমার ক্যাপাসিটিভ হয়। বাট এই ক্যাপাসিটরটাকে ওইভাবে আমার সেট করে লাভ নাই, এটার এমন ভাবে সেট করতে হবে যাতে আলটিমেটলি রেজাল্টটা ইন্ডাকটিভই হয়, মানে আপনার কারেন্টটা ভোল্টেজটাকে ল্যাগ করে, বাট নট বাই মাচ, খুবই কম সংখ্যক ভাবে। আচ্ছা, তো আইএম এরকম হইলো,
আইএস আমার কি রকম হইলো? আইএস আমার কি রকম ছিল? ক্যাপাসিটর আইএস ছিল এই যে এইরকম। তো আমার আইএস এর ডিরেকশনটা যদি দেই, এরকম ছিল। দিস ইজ আইএস, দুইটা ক্যাপাসিটরের কারণে। ওকে, তো দুইটা ক্যাপাসিটরের কারণে যদি আইএম আইএস এরকম হয়, তাহলে আপনি দেখেন এই দুইটা রেজাল্টেন্ট কি রকম হবে। এই যে এই প্যারালেলোগ্রাম ল যদি ফিল আপ করি, এখান থেকে নিয়ে এইটা হবে হচ্ছে আমার আই, আর এইটা আই যদি হয়, এটা আমার কি হবে? থিটা। থিটা দেখেন কত কমে গেল, 1 ডিগ্রির মতো, মানে 0 ডিগ্রির কাছাকাছি অলমোস্ট। সো ক্যাপাসিটর রান মোটরের এটাই সুবিধা। এখানে আপনার কি হচ্ছে, ক্যাপাসিটর রান মোটরে আমার পাওয়ার ফ্যাক্টর ভাস্টলি ইমপ্রুভ করতেছে, খুবই 1 এর একেবারে কাছাকাছি চলে আসতেছে। কারণ এই অ্যাঙ্গেলটা তো ছোট, এই অ্যাঙ্গেলটা যত ছোট হবে cos থিটার ভ্যালু তত বেশি হবে, 1 এর কাছাকাছি যাবে। আর cos থিটার ভ্যালু যত 1 এর কাছাকাছি যাবে, তার মানে আমার পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভড হচ্ছে। এখানে আমি হাইয়েস্ট ইমপ্রুভমেন্ট অফ পাওয়ার ফ্যাক্টর পাবো। বাট সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে, এটা আপনার হোম টাস্ক ধরে নেন, কেন হচ্ছে এটা কারণটা বের করা। হোম টাস্কটা হচ্ছে আমার স্টার্টিং যে টর্কটা, মোটরটাকে ইনিশিয়াল রোটেশন দেওয়ার যে টর্কটা, সেটা ড্রাস্টিক্যালি কমে যাবে। আপনাদের কাজ ল্যাব রিপোর্টে এটা দেখানো যে স্টার্টিং টর্কটা কেন কম হয় ফর ক্যাপাসিটর রান মোটর। ওয়াই স্টার্টিং টর্ক is low for capacitor run motor. So this was basically today's lecture. কারো কোনো ডাউট, কনফিউশন আছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার, আপনাদেরকে তো আমি শুনতে পারতেছি না। আমি কি সবাইকে মিউট করে রাখছি নাকি? স্যার ইয়েস স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ স্যার সরি, আমার এখানে নেট আজকে খুব বেশি প্রবলেম করতেছে এমএসটি তে, বুঝলাম না। যাই হোক, এনিওয়েজ আজকে এটুকু তো বোঝা গেল, ক্যাপাসিটর স্টার্ট, রান, স্প্লিট ফেজ তিনটা সম্পর্কে একটা বেসিক ধারণা তো হইলো, কোনটা কোন কারণে ইউজ করি। হয়েছে না? জি স্যার। ওকে, তাহলে ফাইনালি আরেকটা একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফ্যানের মোটর কখন জ্বলে যায় বা ফ্যান নষ্ট হয়ে যায় কিরকম করে? কখনো এরকম কি করছেন? বা মশারির স্ট্যান্ড বা আপনার কোনো কাপড় লেগে ফ্যান যদি আমার মানে স্পিডটা ইয়ে হয়ে যায়, ফ্যানের মধ্যে কাপড় ঝুললে বা ফ্যান মশারির স্ট্যান্ডের মধ্যে লেগে যদি আটকায় থাকে, তখন মোটরটা জ্বলে যায় কেন, কেউ বলতে পারবেন? স্যার কোশ্চেনটা আরেকবার স্যার। মানে মনে করেন মশারি স্ট্যান্ড না, আপনি ইচ্ছা করেই একটা লাঠি দিয়ে ফ্যান ঘোরানো, ফ্যানের মধ্যে যে করেই হোক আপনি লাঠি দিয়ে ওটাকে আটকায় দিলেন, তখন আপনার মোটরটা জ্বলে যায় আর কি।
কেন জ্বলে যায়? কারণ স্যার টর্কের কারণে ভিতরে যে কয়েলটা আছে স্যার সেটা ঘুরতে থাকে, তো ওইখান থেকে যখন আমার ফ্যানটা ঘুরতে পারছে না তখন স্যার ওই ভিতরে যে কয়েলটা থেকে ওটা চলে যাচ্ছে, কারণ এটা তো আহ, হ্যাঁ, ঘুরতে থাকার কথা স্যার। আপনি 40% কারেক্টলি ধরতে পারছেন। কনসেপ্ট ইজ ওইরকমই, বাট আরেকটু ডিটেইলে কেউ বলতে পারবে কি? আপনার রোল কত? স্যার রোল 03 স্যার। 03। আপনাকে 2 পয়েন্ট দিলাম। স্যার কয়েলের সাথে ফ্যানের মানে ঘোরানোর জন্য যে বিয়ারিংটা থাকে ওটার আপনার মানে না, ঘর্ষণের জন্য আপনি আরো দূরে সরে গেছেন। বিয়ারিং মানে বিয়ারিং তো দেই ঘর্ষণ রোধ করার জন্য, মানে ঘর্ষণ মানে যাতে না হয়। যখন স্যার ফ্যানটা ঘুরতেছে না তখন তো মানে কয়েলটা তো স্থির থাকে, বাট কয়েলটা তো স্থির থাকে, বাট কি হয় কয়েল স্থির থাকলে? আচ্ছা সরি স্যার আমার কনসেপ্টটা ভুল হয়েছে, আরেকটু ভাবতে হবে। আচ্ছা, আর কেউ কি ট্রাই কর? স্যার স্যার জিনিসটা কি এরকম হয়েছে স্যার, হচ্ছে কি আমি যখন ফ্যানের ইয়েটা মানে ফ্যানটা যখন ঘুরছে স্যার, তখন যখন আমি এটা হচ্ছে গিয়ে কোনো কিছুতে আটকে দিচ্ছি, তাহলে এটার ভিতরে যে ঘূর্ণন গতিটা থাকছে সেই গতিটা বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে স্যার আমাদের কয়েলটা যে টর্কটা থাকার কথা ওই টর্কটা হচ্ছে গিয়ে পাচ্ছে না, এবং ওইটা স্যার ওইখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্সের কারণে স্যার হচ্ছে মানে আগে বিদ্যুতের প্রবাহ এটাকে শেষ করতে দেন। বিদ্যুতের হ্যাঁ, প্রবাহটা স্যার ওখানে হচ্ছে না, তার কারণে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, ওই রেজিস্ট্যান্সটার কারণে স্যার আমার কয়েলটা গলে যাচ্ছে এরকম। হুম, আপনি 80% কারেক্ট আনসার দিয়ে লাস্টের দিকে আবার একবার ভুল পথে চলে গেলেন। এখন আরেকজন কে জানি বলতে যাচ্ছিল, আমি কারেক্ট আনসারটা বলবো। এখন যে বললেন আপনার রোল কত? রোল 03 স্যার। ও 03। আচ্ছা, এটা 3 বানাই দিলাম। বলেন, আর কেউ বলবেন? আমি বলে দেব? আমি বলে দিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে রোল 3 যেটা বললো অনেকটা সেরকমই, বাট রেজিস্ট্যান্স না। প্রথম পার্টটুকু ঠিক আছে। আমার মোটরের লোড আমি কিভাবে করি? মেকানিক্যাল লোড দেই, সেটাই তো আমি ডাইনামোমিটার দিয়ে দিচ্ছি। মোটর যে দিয়ে ঘুরতেছে তার অপোজিট দিয়ে একটা টর্ক দিয়ে আমি মোটরটাকে লোডেড করতেছি, তাই তো? মোটরের অপোজিটে যখন আমি কোনো টর্ক দিব, এটা আমি প্রিভিয়াস সব এক্সপেরিমেন্টে দেখতে পারবো, মোটরের যখনই এগেইনস্টে আমি কাজ করব, মোটরের কয়েলে আমার কারেন্ট ইনক্রিজ করে যাবে। এই পর্যন্ত ফলো করতে পারছি? স্যার জি স্যার। মোটরের কয়েলে যদি আমার কারেন্ট ইনক্রিজ করে তাহলে কি হবে? আমরা কি জানি? পি ইকুয়াল টু আই স্কোয়ার্ড আর, আর তো না, এখানে হবে আর কি জেড, আই স্কোয়ার্ড জেড। সো আই যত ইনক্রিজ করবে, জেড তো আমার কনস্ট্যান্ট, মোটরের আর্মেচার ইম্পিডেন্স তো কনস্ট্যান্ট, আই যত ইনক্রিজ করবে তত কি হবে? আমার পি ইনক্রিজ করবে। পি মানে কি? পাওয়ার। পাওয়ার আসলে কি? এনার্জি ওভার টাইম। তাহলে এটার মধ্যে যদি এনার্জি ইনক্রিজ করে, এনার্জি ইনক্রিজ করা মানে কি? হিট এনার্জি ইনক্রিজ করা। হিট এনার্জি, এই যে হিটটা যে ইনক্রিজ করতেছে এটার কারণে আপনার কয়েলটা গলে যায়। ঠিক আছে? একই কথাই রোল 3 বলছে হচ্ছে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, সে খালি কারেন্টের কথাটা বলতে পারে নাই বলে তারে আমি 85% বলছি। ঠিক আছে? সবাই বুঝতে পারছি? জি জি স্যার। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কনসেপ্ট। আপনাদের নেভিতে কেউ আছেন না এখানে? স্যার ইয়েস স্যার। স্যার সাবলেফটেন্যান্ট শামিদ স্যার, আমি বলছিলাম স্যার রোল 03 স্যার। আচ্ছা, তাহলে আপনার সাথে একটু শেয়ার করি। স্যার জি স্যার। আপনার শিপে তো অল্টারনেটর আছে। স্যার জি স্যার। তো আপনার ওখানে অল্টারনেটর যখন পুড়ে যায় বা এই কয়েলটা জ্বলে গেল কিনা সেটা কিভাবে চেক করে সেটা কি জানেন? আপনারা তো এখনো মনে হয় ওয়াচ কিপিং করেন নাই, না? না স্যার, আমরা এখনো ওয়াচ কিপিং এ যাইনি স্যার। আচ্ছা, তখন সেটা আপনার যখন ওই যে আপনার যে মাস্টার চিফ পেটি অফিসার বা যেই থাকুক ওখানে, যে পেটি অফিসার থাকে সে যায় দেখবেন সবার আগে কয়েলের মধ্যে মাল্টিমিটার ধরে, ধরে মাল্টিমিটার দিয়ে সে কি চেক করে। দিস আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এই জিনিসগুলো আপনারা ওয়াচ কিপিং এ গেলে শিখবেন। আমি একটু আগে থেকে নলেজ দিয়ে রাখতেছি আর কি। আমি কখনো যাইনি, আমি তো না, নেভি তো আর না।
বলতে পারবেন কি চেক করে মাল্টিমিটারটা দিয়ে? স্যার মাল্টিমিটারের মাধ্যমে কি স্যার হচ্ছে কি এটার ইয়াটা ঠিক আছে কিনা মানে কয়েলটা জ্বলে গেল কিনা সেটা আমি মাল্টিমিটার দিয়ে কি চেক করব? জি স্যার সে মাল্টিমিটার দিয়ে আমি বলে দিই যেটা করে, আমার তার যে কয়েলটা থাকে সেটার তো কি একটা রেজিস্ট্যান্স আছে না এই কয়েলটার মধ্যে? জি স্যার Okay. এই কয়েলটার রেজিস্ট্যান্স আপনি যদি দুই মাথায় যদি মাল্টিমিটার ধরেন তাইলে কি এটার মধ্যে আমি একটা রেজিস্টিভ ভ্যালু পাবো। ইয়েস স্যার এখন যদি আপনার কয়েলটা পুড়ে যায়, say তাহলে for আমি instance- তাহলে সেই রেজিস্টিভ ভ্যালুটা আমি পাচ্ছি না স্যার, না, নট নেসেসারি। কারণ হচ্ছে কি আমার হ্যাঁ, না না না, এখানে কিন্তু ভুল কনসেপ্ট। আমরাও জানতাম কি যে রেজিস্টিভ ভ্যালুটা পাচ্ছি না, বাট প্র্যাকটিক্যালি কিন্তু রেজিস্টিভ ভ্যালু থাকে। কিভাবে থাকে সেটা দেখেন। এরকম করে দুইটা এখন মাল্টিপল কয়েল থাকে, কি হয় মনে করেন আপনার এই জায়গাটায় যদি ফল্ট হয় তখন কি হয় জানেন? আপনার এই পয়েন্ট আর এই পয়েন্ট গলে একটার সাথে লেগে যায়। লেগে যাওয়ার ফলে আপনি যখন এইভাবে মাল্টিমিটার ধরেন এখানে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম আসবে তার রেটেড ভ্যালু থেকে, যে ভ্যালু থাকার কথা সেখান থেকে কম আসবে। বুঝছেন? এটা ওপেন হয়ে যায় না কিন্তু বুঝতে পারছি স্যার। একটা একটার সাথে গলে তারপর লেগে যায়। স্যার ইয়েস স্যার ঠিক আছে? এখানে তো আপনার স্যার জি স্যার বুঝতে পারছি স্যার। জাহাজে তো অল্টারনেটরে সচরাচরই প্রবলেম হয়। হুম এরকম কিছু প্রবলেম আরো শিপে গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। স্যার এক্সকিউজ মি স্যার, আপনি যদি কিছু মনে না করেন স্যার, আপনি কি কোনো শিপে ভিজিট করেছেন স্যার এরকম প্র্যাকটিক্যালি বা কোনো শিপে ভিজিট করি নাই, বাট আমাদের সাথে নেভি অফিসার ছিল। এটা কাহিনীটা আসছে হচ্ছে সে আমাকে একদিন মানে কথায় কথায় বলতেছিল যে আমার কয়েল বারবার পুড়ে যাচ্ছে, এবং আমি দেখলাম কি যে আমার যেখানে আমার যে অফিসার আছে জেসিও যে আছে সে খালি মাল্টিমিটার দিয়ে ধরে। তখন আমি বললাম তাকে যে এরকম একটা কাহিনী হইতে পারে, আপনি একটু চেক করে দেখেন। পরে দেখলাম যে না এরকমই কাছাকাছি। আমার প্রথমে এইটাই বলছিল যে সেও সেটা জানতো যে আপনি যেটা বললেন যে এটা যদি পুড়ে যায় তাহলে তো ওপেন সার্কিট হয়ে ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখানোর কথা, এটা কম রেজিস্ট্যান্স কিভাবে দেখাবে? এটা গোলে শর্ট হয়ে যায়। সো দিস ওয়াজ টুডেজ লেকচার। এখন আমরা ভিডিওটা দেখি, ঠিক আছে? আমাকে কিছু টাইম দেন, ফাইলটা একটু পজ করে নেই, মানে সেভ করে নেই আমি। আমরা ভিডিও শেষ হওয়ার পরে কোনো কোশ্চেন থাকলে করব। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ টুডেজ লেকচার। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যাপাসিটর স্টার্ট এন্ড ক্যাপাসিটর রান। থিওরি পার্টে আমরা এটা থিওরিটিক্যাল কথা যেগুলো আছে সেগুলো দেখে নিয়েছি। কারণ ফার্স্ট থিংস ফার্স্ট, রোটরটা বলে নেই। যেহেতু ক্যাপাসিটর স্টার্ট রান দুইটাই এক ধরনের ইন্ডাকশন মোটর, বেসিক্যালি ইটস এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সো এটা রোটরটা কিন্তু ইন্ডাকশন মোটরের মতো, ইনফ্যাক্ট সেম রোটর দিয়ে আমরা ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান দুটাই রান করতে পারবো, চালাতে পারবো আর কি। সো রোটর কনস্ট্রাকশন যেটা ছিল, এখানে কিছু কুলিং ফ্যান থাকে, সেটা ম্যাগনেটিক হামিং এর জন্য আপনার মানে এমনি মোটরটাকে কুল রাখে, প্লাস আপনার ম্যাগনেটিক হামিং সেটাকেও দূর করে। এছাড়াও আপনার এটা বেয়ারিং এর এগেনস্টে এরকম ফ্রি মুভিং। এখন দ্য ডিফারেন্স ইজ ইন দ্য স্টেটর। এই ক্ষেত্রে স্টেটরে কি ডিফারেন্স? এটা সিঙ্গেল ফেজ মোটর,
এবং আমরা দেখে এসেছি ক্যাপাসিটর স্টার্ট কিংবা ক্যাপাসিটর রান যে মোটরটাই হোক না কেন, ইট ইজ নট ইনহেরেন্টলি সেলফ স্টার্টিং। আর যদি এটা সেলফ স্টার্টিং না হয়ে থাকে, সেটাকে সেলফ স্টার্টিং করার জন্য আমরা কি ইউজ করি? আইদার স্প্লিট ফেজ কনফিগারেশন ইউজ করি, অর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাপাসিটর রান কনফিগারেশন। সো এখানে পাওয়ার সাপ্লাই আমার সিঙ্গেল ফেজ দিতে হবে, ওয়াইন্ডিং গুলো এগুলি সিঙ্গেল ফেজের জন্য করা। কিন্তু একটু যদি আমরা জুম করি দেখতে পারবো এখানে আমার এরকম 4টা স্লটে আরো কিছু এক্সট্রা ওয়াইন্ডিং দেওয়া আছে। সো এখানে আমার তার এক রকমের উইডথে, আর এখানে তার থিকনেসটা অন্যরকম। সো এইটা হচ্ছে আমার অক্সিলারি ওয়াইন্ডিং, যেটা আমরা ইউজ করি টু মেক দ্য মোটর স্প্লিট ফেজ 2 ফেজে কনভার্ট করার জন্য। আর এটা হচ্ছে আমার মেইন ওয়াইন্ডিং অফ দ্য স্টেটর। এই জিনিসটা কেন করা হয়, দ্যাট ইজ ভেরি ওয়েল নোন টু আস। কারণ হচ্ছে এটার মাধ্যমে আমরা মোটরটাকে সেলফ স্টার্টিং করি। এখন এই হচ্ছে আমাদের মূলত স্টেটরের ইয়ে। ক্যাপাসিটরটা যদি দেখি, স্টেটরের সাথে আমার এরকম একটা ক্যাপাসিটর ইউজ করা হয় ফর মেকিং দ্য মোটর সেলফ স্টার্টিং। সেলফ স্টার্টিং হয় না কেন? কারণ সিঙ্গেল ফেজের মধ্যে আমি যদি অল্টারনেটিং ফিল্ড জেনারেট করি, ইট মুভস অ্যাসিনক্রোনাসলি, রোটেটিং কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না। এটা আমরা দেখে আসি হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরির মাধ্যমে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য কনস্ট্রাকশন। এখন যদি আমরা একটু মোটরগুলি দেখি, সো দিস আর আওয়ার মোটর। এগুলো হচ্ছে আমাদের মোটর। একটা হচ্ছে আমার ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর রান মোটর। সো এখানে আমরা দেখি সিঙ্গেল ফেজ মোটর, সেজন্য আমার সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং, যে কোনো একটা ফেজে আমি ওয়াইন্ডিং দিলে, এসি সাপ্লাই দিলে এটা কাজ করবে। বেসিক্যালি দুইটা কনস্ট্রাকশনই সামনে থেকে দেখলে সেম। এটার ভিতরে আপনার রোটর আছে, একই রোটর, ওয়াইন্ডিং একই ওয়াইন্ডিং, এখানেও যে রোটর সেই ওয়াইন্ডিং। এটার মাধ্যমে আমরা মোটর ডায়নামোমিটার বেল কানেক্টেড করতে পারি। দ্য ডিফারেন্স ইজ ইন দ্য ব্যাক। মোটরের পিছন সাইডটা যদি দেখি, সেখানে আমরা ডিফারেন্সটা দেখতে পাবো। This is the capacitor start motor, run motor. একটা জিনিস খেয়াল করেন, এটা রোটর কিন্তু ফ্রিলি মুভিং, কোনো এক্সট্রা অ্যাসেম্বলি কিন্তু এখানে করা। ক্যাপাসিটর আমার দুইটাতেই আছে। একটাতে আপনার মেইন ফিল্ডের সাথে, মেইন ফেজের সাথে ক্যাপাসিটর সব সময় কানেক্টেড থাকবে। আরেকটাতে আপনার ক্যাপাসিটর সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত কানেক্টেড থাকবে, আফটার দ্যাট এটা ওপেন করে দিতে পারে। সেটাই আমরা দেখেছি। এখন কিভাবে ওপেন হয় সেটা তো আমরা নিজে পার্সোনালি হাত দিয়ে ওপেন করব না, সেটা একটু আমরা দেখি। সো এই ক্যাপাসিটরটা মানে এই মোটরটাকে স্টার্ট করা, তার স্পিডের 70 to 80% অফ ইটস ফুল লোড বা ম্যাক্সিমাম স্পিডে পৌঁছানো 70 থেকে 80% যখন সে পৌঁছায় আর কি, মানে 70 to 80% অফ দ্য মেইন স্পিড, তখন যেটা হয়, তখন তো আমার এই ক্যাপাসিটরটার প্রয়োজন নেই, মোটর তো স্টার্ট হয়ে গেছে। এবং একবার স্টার্ট হয়ে গেলে সে তো রোটেট করতে থাকে। তখন এই ক্যাপাসিটরটাকে আমার ডিসকানেক্ট করে দিতে হবে। সেটা আমরা করে থাকি হচ্ছে এরকম একটা সেন্ট্রিফিউগাল সুইচের মাধ্যমে। সো মোটর যখন খুব হাই স্পিডে, নট হাই স্পিড, যখন একবার স্টার্ট হয়ে যায় and it reaches 70 to 80% of its maximum speed, তখন যেটা হয় এই দেখেন, এইটাকে যদি পিছের দিকে ইয়া করি, এভাবে ওপেন হয়ে যায় এরকম। মোটরটা রোটেট করতে থাকলে এরকম করে, এটা একটু স্লো মোশনে দেখাচ্ছি, সেন্ট্রিফিউগাল স্পিডের ফোর্সের কারণে এটা এরকম ওপেন হয়ে যায়। দিস ইজ আ সেন্ট্রিফিউগাল সুইচ। এই জিনিসটা আপনার স্প্রিং লোডেড, এখানে একটা স্প্রিং আছে। স্প্রিং লোডেড কারণ কি, যখন মোটরটা আপনার স্টপ হয়ে যাবে বা স্লো হয়ে যাবে, যাতে সুইচটা ওপেনের পরে আবার আস্তে করে ক্লোজ হয়ে যেতে পারে,
কারণ মোটর আপনার যদি স্লো হয়ে যায় বা স্টপ হয়ে যায় তখন তো আবারটাকে স্টার্ট করার জন্য এই ক্যাপাসিটরটার প্রয়োজন হবে। সেই জন্য আমরা তখন এই স্প্রিং এর মাধ্যমে আর কি এই আপনার এই সেন্ট্রিফিউগাল সুইচটা ক্লোজ হয়ে যায়। একটা কথা বলে রাখা ভালো এই ক্ষেত্রে, এই সেন্ট্রিফিউগাল সুইচটা সবসময় কিন্তু ওপেন হবে না। এই স্প্রিং এর টেনশনটা এমন ভাবেই দেওয়া আছে যে মোটর যদি তার মানে দিস স্প্রিং ইজ পিকুলিয়ার টু দিস মোটর অনলি, এই স্প্রিং অন্য মোটরে লাগালে কিন্তু কাজ করবে না। এই মোটরটাই কেবলমাত্র যখন তার 70 to 80% স্পিডে যাবে তখনই কেবলমাত্র এই স্প্রিং এর টেনশনটাকে আপনার সেন্ট্রিফিউগাল ফোর্স ওভারকাম করে এই সুইচটা ওপেন করে দিবে। So this was basically the construction of the capacitor start and capacitor run motor. Other than that বাকি সবকিছু আমাদের সেম টু ইন্ডাকশন। ওকে, আমরা এখন সার্কিট কানেকশনটা দেখি। সার্কিট কানেকশনটা কোয়াইট সিম্পল। আমার মোটরটা লোডিং করার জন্য একটা ইলেকট্রোডাইনামোমিটার ইউজ করতে হবে। এই ইলেকট্রোডাইনামোমিটারটাকে আমার চালানোর জন্য এখানে একটা সিঙ্গেল ফেজ ফিক্সড এসি সাপ্লাই দরকার। সেটা হচ্ছে আমার 240 ভোল্ট এসি। সেটা দিয়ে আমি ইলেকট্রোডাইনামোমিটারটাকে রান করব। আর ইলেকট্রোডাইনামোমিটার আর আমার এই যে ক্যাপাসিটর স্টার্ট মোটর সেটা একটা একটার সাথে বেল্ট কানেক্টেড। আদার দেন দ্যাট মেজারিং ডিভাইসের জন্য আমার এখানে একটা এমিটার লাগবে, একটা ভোল্ট মিটার লাগবে। একটা এমিটার একটাই ভোল্ট মিটার, সিঙ্গেল ফেজ যেহেতু। ভোল্ট মিটার থাকবে হচ্ছে আমার ফেজ আর নিউট্রালের প্যারালালে, এমিটারটা থাকবে হচ্ছে সিরিজ। ওকে, এখন লেফট সাইড থেকে যদি আসি তাইলে আমার ওয়াট মিটার যেটা দিয়ে আমি পাওয়ার রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার মেজার করব, সেখানে আমরা যেটা করব হচ্ছে আমার মোটরের সাপ্লাই, যেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল এসি সাপ্লাই। সেখানে একটা ফেজ নিব এবং একটা নিউট্রাল নিব, নিয়ে আমি ওয়াট মিটারে কানেক্ট করব। ওয়াট মিটারে কানেক্ট করব। এরপরে আমার ওয়াট মিটারের 4 নম্বর টার্মিনাল এবং 5 নম্বর টার্মিনাল, ওয়াট মিটারের 3টা ইউজ হবে না, এখানে 2টাই ইউজ হবে যেহেতু একটা ফেজ একটা নিউট্রাল। বাকি আউটপুট টার্মিনাল থেকে আমি নিয়ে গিয়ে লাগাবো হচ্ছে একটা আমার মোটরের সেন্ট্রিফিউগাল সুইচে, আরেকটা গিয়ে লাগবে হচ্ছে আমার উইন্ডিং এর মধ্যে। সো এই যে 5 নম্বর টার্মিনাল থেকে এটা আমার উইন্ডিং এর মধ্যে লাগলো, আর আপনার 4 নম্বর টার্মিনাল থেকে এটা গিয়ে লাগলো হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ অপারেট করার জন্য এখানে। অক্সিলারি উইন্ডিং আর মেইন উইন্ডিং একটা একটার সাথে প্যারালাল থাকে, সো এখানে আমি কানেক্ট করে দিলাম। এর বাদে আমার সেন্ট্রিফিউগাল সুইচ কানেক্ট করার জন্য 2 থেকে 5 আমি কানেকশন নিলাম, এবং আমার ক্যাপাসিটর কানেক্ট করার জন্য 4, 7 এবং 5 আর হচ্ছে 5 আর 4 এটা কানেক্ট করে দিলাম। সো দিস ইজ বেসিক্যালি দ্য কনস্ট্রাকশন of the capacitor start mode. ওকে, এখন আমরা কানেকশনটা দেখি। সবার প্রথমে আমরা মোটরের কানেকশনটা দেখব। সেটার জন্য আমার ভ্যারিয়েবল এসি সোর্সের 4 নম্বর টার্মিনাল থেকে ওয়াট মিটারের 1 নম্বর টার্মিনালে কানেক্ট করতে হবে। সো আমার ভ্যারিয়েবল এসি সোর্সের 4 নম্বর টার্মিনাল থেকে ওয়াট মিটারের 1 নম্বর টার্মিনালে আমরা কানেক্ট করে দিলাম। এরপরে আমার ভ্যারিয়েবল সোর্সের নিউট্রাল থেকে নিয়ে আমার ওয়াট মিটারের 2 নম্বর পোর্টে কানেক্ট করতে হবে। 3 নম্বর পোর্ট এই ক্ষেত্রে খালি থাকবে, আমার আনইউজ থাকবে। ওকে, এখন ওয়াট মিটারের সাপ্লাইয়ের জন্য আমরা একটা 24 ভোল্ট ফিক্সড এসি সাপ্লাই দিয়ে দিব এখানে। সো এই আমার সাপ্লাই দিয়ে দিলাম আমার ওয়াট মিটার। এরপরে যেটা করব আমরা ওয়াট মিটারের 4 নম্বর টার্মিনাল থেকে নিয়ে আমার ক্যাপাসিটর স্টার্ট মোটরের 2 নম্বর টার্মিনালে থ্রো অ্যান্ড এসি অ্যামিটার আমি কানেক্ট করে দিব ফর দ্য মেজারমেন্ট অফ কারেন্ট। এরপর আমি মোটরের 2 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা পোর্ট কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল সুইচের কানেকশনের জন্য। এরপর 7 এবং 5 নাম্বার পোর্ট এই দুটাও শর্ট করে দিলাম টু কানেক্ট দ্য ক্যাপাসিটর। এরপরে আমার ক্যাপাসিটরটাকে আমার অক্সিলারি উইন্ডিং এর সাথে কানেক্ট করতে হবে। এবার হচ্ছে আমার 3 এবং 1 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে আমার অক্সিলারি উইন্ডিং এবং
আমার মেইন উইন্ডিংকে প্যারালাল করে দিলাম। ওকে, দিস ইজ দ্য কানেকশন অফ দ্য মোটর। এরপরে হচ্ছে আমরা ইলেকট্রো ডায়নামোমিটারের একটা কানেকশন দিব। ও সরি, একটা ইয়ে হয়ে গেছে, এখান থেকে আমরা ওয়াটমিটার 5 নাম্বার টার্মিনাল থেকে নিয়ে আমার ক্যাপাসিটর স্টার্ট মোটরের 3 নাম্বার টার্মিনাল দিয়ে দিলাম এই ওয়াটমিটার কানেকশনটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এরপরে আমরা ইলেকট্রো ডায়নামোমিটারের কানেকশনটা দিব, সেটা হচ্ছে আমার ফিক্সড এসি সাপ্লাইয়ের থেকে নিয়ে ফিক্সড এসি সাপ্লাইয়ের 1 এবং নিউট্রাল থেকে নিয়ে আমার ইলেকট্রো ডায়নামোমিটারের 2টা ফেজে কানেক্ট করে দিলাম। আমার বাকি আছে হচ্ছে ভোল্টেজ মেজারমেন্টের জন্য একটা ভোল্ট মিটার, সেটা আমরা কানেক্ট করব হচ্ছে ওয়াটমিটারের 4 এবং 5 নাম্বার পিন, এই দুটার মাঝামাঝি 4 এবং 5 নাম্বার পিনে আমরা এটা প্যারালাল করে দিলাম ভোল্ট মিটার। So this is basically the connection of a capacitor start motor. Okay, আমরা এখন রিডিংটা নিব of the capacitor start motor. রিডিং এ আমার মেজার করতে হবে হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ এবং করেসপন্ডিং কারেন্টটা। এরপরে আমরা রিয়েল পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার, মোটর স্পিড এবং অ্যাপারেন্ট পাওয়ার এটা মেজার করব। ওকে, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যত মোটর আমি লোডেড করব, মানে ইলেকট্রোডাইনামোমিটারে আমি যত এই এক্সাইটরটা বাড়াই দিব, তত বেশি মোটর লোডেড হবে, তত বেশি আমার মোটর স্পিড কিন্তু ডিক্রিজ করতে থাকবে। ওকে, আমরা এখন মোটরটা স্টার্ট করি। আমার মোটর স্টার্ট হয়ে গেল। মোটর স্টার্ট হয়ে গেল। আমার সাপ্লাই ভোল্টেজটা এটা আমরা সেট করব হচ্ছে 218 ভোল্ট পর্যন্ত, 215, 16 এরকমও রাখা যায়। ওকে, নাও আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে আমার একটু যদি ওয়াটমিটার রিডিংটা দেখি, ইনিশিয়ালি স্টার্টিংয়ে আমার মোটর, দিস আর দ্য ওয়াটমিটার রিডিং, যেখানে আমার রিয়েল পাওয়ার আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 72 এর মতো এবং রিঅ্যাকটিভ পাওয়ারটা আমার আসতেছে হচ্ছে 260 var। রিয়েল পাওয়ার 72 and reactive power is 260 var। এবং আমরা এখন স্পিডটা মেজার করে দেখি, স্পিডটা হচ্ছে আমার 1485। এখন আমি আর এটা হচ্ছে আমার ফার্স্ট রিডিং, নো লোড রিডিং। আস্তে আস্তে লোড ইনক্রিজ করব এবং আমি দেখব আমার কারেন্ট আর ভোল্টেজের আমার স্পিডের কি অবস্থাটা হয়। সো আমি স্পিডটা ইনক্রিজ করে দিচ্ছি আমার মোটরের। সো এখানে আমার স্পিড ইনক্রিজ করা হচ্ছে, ইনক্রিজ করে আমি দেখলাম মোটরে যত লোড দিব আমার কারেন্ট, মোটর কারেন্ট তত ইনক্রিজ করবে। সো দিস ইজ দ্য মোটর কারেন্ট, সেটা হচ্ছে আমার 101.33 অ্যাম্পিয়ার মোটর কারেন্টে ইনক্রিজ করছে। ভোল্টেজ উইল রিমেইন সেম। এ বাদে যেটা হবে সেটা হচ্ছে আমার মোটর যেহেতু আমার লোডেড হয়ে যাচ্ছে, আমার রিয়েল পাওয়ারটাও ইনক্রিজ করবে। সো রিয়েল পাওয়ার আগে ছিল আমার 72, এখন এটা আমার 100 হয়ে গেছে। স্পিডটা আমরা দেখব, স্পিড ইজ 1467। মোটর স্পিডটাও ডিক্রিজ করলো। এরপর আমরা আরেকটু ইনক্রিজ করি, ইনক্রিজ করার পরে আমরা স্পিডটা মেজার করলাম, মোটর স্পিড আমার আরো ডিক্রিজ করলো 1459 এরকম। আমার কারেন্টটা এখানে 1.40, ভোল্টেজ উইল রিমেইন সেম। রিয়েল পাওয়ারটা আমার আবার ইনক্রিজ করবে। সো রিয়েল পাওয়ার আগে ছিল 100 এর মতো, এখন মোরলেস 140 মতো হয়ে গেছে। সো দিস ইজ দ্য রিয়েল পাওয়ার, 140 মতো এখানে হয়ে গেল। এরপরে আমরা ফাইনালি আরেকটু ইনক্রিজ করে 3 নাম্বার আরেকটা রিডিং নিয়ে দেখাই। এখন অলমোস্ট ফুল লোডেড করে দিব আমার সেফটি লিমিটের মধ্যে।
ফুল লোডেড করে দিলাম। আমরা কারেন্টটা দেখি, কারেন্ট ইজ, মোটর যত লোডেড করব তার মোটর কারেন্ট তত ইনক্রিজ করবে। ইট ইজ 1.49 1.5 অ্যাম্পিয়ার। স্পিড হচ্ছে আমার 1443, স্পিড আরও ডিক্রিজ করতেছে এবং পাওয়ার, আমার রিয়েল পাওয়ার আরও ইনক্রিজ করবে। সো রিয়েল পাওয়ার ইজ অলমোস্ট 170, দিস ইজ দ্য রিয়েল পাওয়ার। সো এই হচ্ছে আমাদের মোটামুটি রিডিং। এরপর ডিটেইল রিডিংটা আমরা ক্লাসে দিয়ে দিব। এখন আমরা ক্যাপাসিটর রান মোটরের কানেকশনটা দেখব। ইট ইজ এক্স্যাক্টলি সিম্পল, এক্স্যাক্টলি সিমিলার টু দ্যাট অফ দ্য ক্যাপাসিটর স্টার্ট মোটর। মানে এই যে এই পোর্শনটা যেটা আছে সেটা তো কমপ্লিটলি সিম্পল, মানে কমপ্লিটলি সিমিলার। বাট এখানে গিয়ে একটু আমার চেঞ্জ হচ্ছে। এখানে আমার সেন্ট্রিফিউগাল সুইচের কানেকশনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আদার দেন দ্যাট আমার মেইন ওয়াইন্ডিং, অক্সিলারি ওয়াইন্ডিং একটা একটার সাথে প্যারালাল থাকবে এবং এখানে একটা ক্যাপাসিটরের কানেকশন দিতে হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার ক্যাপাসিটর রানের সার্কিট। আমরা এখন ক্যাপাসিটর রান মোটরের কানেকশনটা দেখব। কানেকশনটা অলমোস্ট সিমিলার। সো প্রথমে মোটর কানেকশনটা দেখি আমি। আমার এখানে ভেরিয়েবল এসি সাপ্লাই 4 নাম্বার পিন থেকে নিয়ে আমি কানেক্ট করব হচ্ছে আমার ওয়াটমিটারের 1 নাম্বার টার্মিনালে এবং এটা নিউট্রাল থেকে নিয়ে যাব ওয়াটমিটারের 2 নাম্বার টার্মিনালে। ওকে, এরপর ওয়াটমিটারের 4 নাম্বার টার্মিনাল থেকে আমার যাবে হচ্ছে মোটরের 2 নাম্বার টার্মিনালে through an ammeter to measure the current. ওয়াটমিটার 4 নাম্বার টার্মিনাল থেকে অ্যামিটার হয়ে আমার মোটরের 2 নাম্বার টার্মিনালে গেল। মোটরের 2 নাম্বার টার্মিনাল থেকে আমি ক্যাপাসিটরটাকে কানেক্ট করার জন্য 2 আর 5 এটা ইন্টারকানেক্টেড করে দিচ্ছি। সো 2 এবং 5 ইন্টারকানেক্টেড হয়ে গেল। এরপরে আমার 6 এবং মোটরের অক্সিলারি ওয়াইন্ডিং এর 4 নাম্বার টার্মিনাল এই দুটো কানেক্টেড করে দিলাম। ওকে, এরপরে 1 আর 3 আমি কানেক্ট করে দিব টু মেক দ্য ফিল্ড ওয়াইন্ডিং অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং প্যারালাল। এরপরে আমি 3 নাম্বার পোর্ট থেকে ওয়াটমিটারের 5 নাম্বার টার্মিনালে নিয়ে গেলাম। সো দিস ইজ বেসিক্যালি দ্য মোটর কানেকশন। এরপরে আমি ওয়াটমিটারের সাপ্লাইটা দিয়ে দিচ্ছি 24 ভোল্ট ফিক্সড এসি, সেটা আমি কানেক্ট করে দিলাম। এখন আমার ইলেকট্রো ডায়নামোমিটারের কানেকশনটা দেখব। সেটা হচ্ছে আমি ফিক্সড এসি সাপ্লাইয়ের 1 নাম্বার এবং নিউট্রাল টার্মিনাল থেকে নিয়ে আমি ইলেকট্রো ডায়নামোমিটারের সাপ্লাইতে দিয়ে দিলাম। এখন মোটরের ভোল্টেজ মেজার করার জন্য আমার একটা ভোল্ট মিটার প্রয়োজন, সেটা আমি দিয়ে দিব হচ্ছে প্যারালাল টু আমার ওয়াটমিটার 4 এবং 5 নাম্বার টার্মিনাল, এই দুটার প্যারালাল করে আমি একটা ভোল্ট মিটার এখানে কানেক্ট করে দিব। So this is basically the connection of the capacitor run motor. এখন আমরা দেখি এটা রিডিংটা নেওয়ার জন্য। সো প্রথমে আমরা মোটরটাকে স্টার্ট করে দিলাম। আমরা যেটা করব, ইলেকট্রো ডায়নামোমিটারের টর্ক ভ্যারি করে এটার কি পরিমাণ লোডেড করার পরে আমি স্পিড, কারেন্ট, পাওয়ার এই 3টা কোয়ান্টিটি মেজার করব। সো মোটর হ্যাজ স্টার্টেড। এখন আমরা যদি ইনিশিয়াল কারেন্টটা যদি দেখি, সেটা হচ্ছে আমার নো লোড কারেন্ট, সেটা হচ্ছে 0.73 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা ইয়েটা দেখি, রিয়েল পাওয়ারটা হচ্ছে আমার এখানে অলমোস্ট ইট ইজ 110 ওয়াটের মতো। এটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার ইজ -100 বিকজ আমি এখানে একটা ক্যাপাসিটর সিরিজ করে রেখেছি এবং ক্যাপাসিটরের কারণে আমরা যেটা জানি আমার পাওয়ারটা, রিঅ্যাক্টিভ পাওয়ারটা নেগেটিভ হয়। ওকে, এখন আমরা একটু স্পিডটা মেজার করে দেখি। মোটর স্পিড, so the motor speed is almost 1700
1492 এর মতো মোটর স্পিডটা। এরপরে আমরা আরেকটু টর্কটা ইনক্রিজ করে দেই। সো আমরা টর্কটা ইনক্রিজ করে দিলাম এখানে। এখন আমরা আবার স্পিডটা একটু দেখি, মোটর স্পিড। So the motor speed is almost 1480 1480 মতো মোটর স্পিড লোডেড করার পর ডিক্রিজ করতেছে। কারেন্ট আমার এই ক্ষেত্রে ইনক্রিজ করবে, কারেন্ট ইজ 0.83 অ্যাম্পিয়ার। এখন আমরা দেখি পাওয়ারের কি অবস্থা হলো। রিয়েল পাওয়ার অবভিয়াসলি উইল ইনক্রিজ, যেহেতু আমার মোটর লোডেড অবস্থায়। এটা আমার 120 ওয়াটসের মতো। রিঅ্যাক্টিভ পাওয়ার আস্তে আস্তে আমার পজিটিভের দিকে যাবে, কারণ মোটর আমার স্টার্ট হয়ে গেলে ইট ওয়ার্কস অ্যাজ অ্যান ইন্ডাকটিভ লোড। সো আগে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার ছিল 100, -100, এখন সেটা ডিক্রিজ করে অ্যারাউন্ড 95 থেকে 80 এর মতো হয়ে গেছে। ওকে, আমরা এখন আরেকটু ইনক্রিজ করে দেখি। সো আমরা টর্কটা আরেকটু ইনক্রিজ করলাম, করে আমরা কারেন্টটা দেখি ফার্স্টে। কারেন্ট ইজ 0.96 অ্যাম্পিয়ার। আরও কারেন্ট ইনক্রিজ করলো। স্পিড মেজার করার পরে আমরা স্পিডটা দেখতে পাচ্ছি 1469। অ্যান্ড ফাইনালি আমরা যদি ভোল্টেজ, নট ভোল্টেজ, আমরা যদি পাওয়ারটা দেখি, আমার রিয়েল পাওয়ার এখানে আরও ইনক্রিজ করলো। ইট ইজ অ্যারাউন্ড 150। এবং ক্যাপাসিটিভ যে পাওয়ারটা, এটা এখন অলমোস্ট স্টেবল, কারণ মোটর একবার রান হয়ে গেলে ওই ইন্ডাকটেন্সটা ওই রকম করে আর ভ্যারি করে না, ক্যাপাসিটর তারা সেটাকে রহিত করে। সো দিস ইজ বেসিকলি। এবং আমরা এখন একটা ফুল লোডেড রিডিং নিয়ে দেখি, অলমোস্ট ফুল লোডেড অফ দ্য সেফটি লিমিট। দিস ইজ অলমোস্ট ফুল লোড। আমরা কারেন্টটা দেখি 1.06 অ্যাম্পিয়ার। আমার স্পিডটা হচ্ছে, মোটর স্পিড ইজ 1454। আরও ডিক্রিজ করলো। আমার ওয়াট মিটার রিডিং, লোড করেছি মোটর, সো ইট উইল ইনক্রিজ। এটা হচ্ছে আমার অ্যারাউন্ড এখন 190। অ্যান্ড দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, তারপরেও একটু চেঞ্জ হয়েছে। ইট ওয়াজ 195, এটা এখন চেঞ্জ হয়ে 195, শুধু 95 ছিল, এখন হচ্ছে এটা অ্যারাউন্ড 70-র কাছাকাছি চলে এসেছে। সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য রিডিং অফ দ্য ক্যাপাসিটর রান মোটর। এখন আমরা মোটরটাকে অফ করে দিব, তার জন্য আমার ডায়নামোমিটার মিনিমাইজ পজিশনে নিতে হবে। অটো ট্রান্সফরমার আমার সাপ্লাই মিনিমাইজ পজিশন, আমার সুইচ অফ করে দিলাম, অ্যান্ড ওয়াটমিটার কানেকশন অফ করে দিলাম। So that was the experiment of capacitor start and capacitor run motor. Okay, সবাই কি আছি? ইয়েস স্যার। তো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। এখন ডাটা টেবিলটা একটু আমি দেখাই দিই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? অনেক বেশি ব্লার স্যার। এখন দেখা যায়? স্যার জি স্যার, এখন বোঝা যাচ্ছে। সো ওইখানে যে ভ্যালুগুলি আমরা নিলাম সেটাই নিয়ে কাজ করা হচ্ছে। টর্ক আমরা ইনক্রিজ করতেছি, দিস আর দ্য মোটর লোডস। ইনক্রিজ করার পরে আমার ভোল্টেজের কি চেঞ্জ হচ্ছে সেটা মেজার করতেছি। এটা খুব বেশি চেঞ্জ হয় না, দেখেন খুব কাছাকাছি থাকে যেহেতু সাপ্লাই ভোল্টেজ। আর কারেন্ট আমার মোটর যত লোড করব তত ইনক্রিজ করবে। ওয়াটমিটার রিডিং জানি, আমার ভারমিটার রিডিংটা এখানে নেওয়া হয় নাই। হ্যাঁ, ভারমিটার রিডিং নেওয়া হয়নি। যাই হোক, ভোল্ট অ্যাম্পিয়ারটা কনসিকুয়েন্টলি আছে, সো এখান থেকে আমরা ভারটা বের করে নিতে পারবো। আর আউটপুট পাওয়ার আমাদের প্রয়োজন নেই।
আর মোটর স্পিডটা আমরা দেখলাম কি যত বেশি লোড করতেছি মোটর স্পিড ইনক্রিজ করতেছে। দিস ইজ বেসিক্যালি দ্য রিডিং। এখান থেকে আমরা এটা যদি আমার নো লোড স্পিড হয়, নো লোড স্পিড এরকম 1400 হয়, আর ফুল লোড যদি 1 নিউটন মিটারের জন্য 1150 হয়, আপনাদের কাজ হচ্ছে স্পিড রেগুলেশনটা বের করা। দিস ওয়াজ ফর দ্য ক্যাপাসিটর রান মোটর। সিমিলার জিনিসটাই আমরা ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্ষেত্রেও দেখতে পারতেছি। খালি একটা জিনিস একটু খেয়াল করতে হবে, দেখেন ক্যাপাসিটর রান মোটরের ক্ষেত্রে আমার ইনিশিয়াল যে কারেন্টটা আছে সেটা হচ্ছে 0.72 অ্যাম্পিয়ার, আর ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্ষেত্রে 1.32 অ্যাম্পিয়ার। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে কারেন্টটা কম, আর কারেন্ট যদি কম হয়, আমরা যে ইকুয়েশনটা দেখে আসলাম একটু আগেই, যে টর্ক ইজ প্রপোর্শনাল টু দা কি কারেন্ট ছিল আমার, অক্সিলারি কারেন্ট টাইমস দ্য মেইন কারেন্ট টাইমস কজ অফ দ্য লোড অ্যাঙ্গেল। সো আপনার এখানে যদি কারেন্টটা যদি কম থাকে তাইলে আপনার কি স্টার্টিং টর্কটা কম হবে। সেই জন্য আমি বলছিলাম যে ক্যাপাসিটর রান মোটরে আমার স্টার্টিং টর্কটা কম হয়ে থাকে কম্পেয়ার টু দ্যাট অফ দ্য ক্যাপাসিটর স্টার্ট মোটর। সো এখানে আমরা স্পিড রেগুলেশনটা বের করব, আদারওয়াইজ আর কোনো কাজ নেই। দ্যাট ইজ প্রিটি মাচ ইট। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন, ডাউটস, কনফিউশন? আছে? না স্যার। Okay, then I guess we can call it a day. স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার, Attendance কার? স্যার রোল 21 স্যার, একটু দেরিতে জয়েন করেছিলাম স্যার। হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি আমি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার।